সালাম আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সিলেট সহ সারা দেশে আজ থেকে এলাকা ভিত্তিক যে লোডশেডিং সেটি আসলে শুরু হয়েছে। আহ, সিলেট শহরে বিভিন্ন এলাকায় যে শিডিউল দেওয়া হচ্ছে সে অনুযায়ী বিভিন্ন এলাকায় আহ, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে লোডশেডিং হবে। আমাদের সাথে আমি আছি এখন আমাদের সাথে আছেন এখন মোহাম্মদ ফজলুর করিম, নির্বাহী প্রকৌশলী, পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ 1। আমরা আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই সার্বিক বিষয়টা, যে এলাকাভিত্তিক যে লোডশেডিং শুরু হয়েছে আজকের থেকে, সেই বিষয়গুলো আসলে ওনার সাথে বিস্তারিত জানার চেষ্টা করবো। সালাম আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে ব্যস্ত আছি। ব্যস্ত আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার প্রশ্নের পর্বে চলে যাই। সেটি হচ্ছে আসলে যে এলাকা ভিত্তিক যে লোডশেডিংটা দেওয়া হয়েছে এটি আসলে কেন এবং এটি কিভাবে হবে? আচ্ছা, আপনারা জানেন এবং বিভিন্ন প্রেস মিডিয়া থেকেও জেনেছেন যে এই মুহূর্তে আমরা আমাদের জ্বালানি সংকট নিয়ে গোটা বিশ্ব বিপর্যস্ত। তারই একটি প্রভাব বাংলাদেশের উপরও আছে। ইম্পোর্টেড জ্বালানিগুলো এখন ইম্পোর্ট করা আপাতত, বিশেষ করে ডিজেল, এটি সরকারের সিদ্ধান্তে ডিজেল রিলেটেড যে পাওয়ার স্টেশনগুলো সেগুলো বন্ধ করা হয়েছে। যার ফলশ্রুতিতে প্রত্যেকটি বিতরণ বিভাগেই আমাদের লোডশেডিংগুলো আছে আসলে। যেমন ধরেন, আগে আমার ডিভিশন 1-এর ডিমান্ড ছিল 46 মেগাওয়াট। সেই জায়গা থেকে এখন আমরা বরাদ্দ পাচ্ছি, আজকে আমরা পেয়েছি মাত্র 26 মেগাওয়াট। তো যদিও একটু বৃষ্টি বাদল আছে, আমরা ধরে নিচ্ছি যে এই মুহূর্তে সবকিছু চালালে আমাদের 40 মেগাওয়াটের দরকার ছিল, সে জায়গায় কিন্তু আমরা 26 পাচ্ছি, মানে 14 মেগাওয়াট লোডশেড। এটি প্রায় 1/3 আমাদের যে পরিমাণ চাহিদা তার তুলনায় আমরা 2/3 পাচ্ছি, 1/3 পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি বলতে পারি দেশে আমাদের বিদ্যুতের ঘাটতি আছে? হ্যাঁ, এই জ্বালানি সংকটের কারণে। জ্বালানি সংকটের কারণে। আচ্ছা, এই যে এলাকা ভিত্তিক যে লোডশেডিং সেটি আসলে কত সময় নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে? আচ্ছা, এটি আমাদের সরকারের নির্দেশনা রয়েছে যে আমরা একটা এলাকা ভিত্তিক একটা শিডিউল করব। অলরেডি সেই শিডিউল আমরা করেছি এবং এটি বিভিন্ন মিডিয়াকে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজে, ইভেন ইমেইলে বিভিন্ন সরকারি দপ্তরকেও জানানো হয়েছে। তারই আলোকে ডেইলি এবং এরিয়া বেসড আমাদের ফিডার ভিত্তিক লোডশেডিং প্ল্যান আছে। আমার সামনে দেখছেন যে এটি আমাদের শেখঘাট উপকেন্দ্রের একটি শিডিউল। তারই এই পাঁচটা হলো ফিডারের নাম, তারপরে ফিডারের ম্যাক্সিমাম লোড, উপকেন্দ্রের নাম, দেন কোন কোন এরিয়া বিদ্যুৎ বন্ধ থাকবে সেটি, এবং যে ডটগুলো দেখতে পাচ্ছেন, যে ওই ডটগুলো আসলে ব্ল্যাক ডটগুলো হলো লোডশেডিং পিরিয়ড। ওই সময়টায় আমাদের শাটডাউন লোডশেডিংয়ের প্ল্যান রয়েছে। এটি 1 ঘন্টা করে, প্রতি 1 ঘন্টা করে আমরা দিয়ে এটি মেকআপ করার চেষ্টা করব। ইনকেস যদি আমাদের না হয়, অর্থাৎ গ্রিডে আমাদের লোডকে যদি সীমাবদ্ধ করে দেয়, তাহলে সেটি আরেকটু বাড়তে পারে। আচ্ছা, এই যে আপনি যে শীটটি দেখিয়েছেন এখানে কি নির্দিষ্ট যে সময়টি দেওয়া আছে প্রতিদিন কি সেই নির্দিষ্ট সময় নেওয়া হবে না এটি পরবর্তীতে চেঞ্জ করা হবে? যদি বরাদ্দ স্বাভাবিক থাকে, তাহলে ভেরিয়েশন না থাকে, তাহলে সেই নির্ধারিত এই শিডিউল অনুযায়ী করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি অনেক শিডিউল পেয়েছি, আমি আপনার অনেক এলাকা শিডিউল দিয়েছেন। সরকারের একটি পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন পরীক্ষামূলকভাবে 1 ঘন্টা করে নেওয়া হবে, মানে দিনে 2 ঘন্টা, কিন্তু অনেক শীটে দেখেছি আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা অনেক এলাকায় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি বলবেন আপনি? যেটি নিয়ে আমি বাস্তবতার নিরিখে যেটা আমি বললাম, যে আমাদের গ্রিড থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় প্রায় 25% কম। ইভেন আমাদের সিলেট গ্রিডেও কিন্তু তেমনই চিত্র। অর্থাৎ তাদের যা দরকার ছিল 128 থেকে 30 মেগাওয়াটের মতো, ওনারা এখন পাচ্ছে 100 মেগাওয়াট অ্যারাউন্ড। তার মানে প্রায় 25-30% নাই। তো সেটাই তো গ্রাহক পর্যায়ে লোডশেড করে এটি মেকআপ দেওয়া হচ্ছে। নিয়ার অ্যাবাউট 25% যদি আমরা কম করেও ধরি, এই 25% মানে হলো, সহজ করে বলতে গেলে, যে 4 ভাগের 1 ভাগ নাই, তাই না? তাহলে 4 ভাগের 1 ভাগ নাই, এইটারই প্রভাব তো সময়ের মাধ্যমে মেকআপ দিতে হবে। অর্থাৎ 1 ঘন্টা করে দিয়ে মেকআপ হচ্ছে না এই আজকের এই অবস্থায়। এটি আমাদের 3 ঘন্টা হয়তো চলে যেতে পারে আজকের জন্য। আজকের জন্য আবার পরিস্থিতি বৃষ্টি বাদল হয়েছে, একটু ইমপ্রুভ হলে এটা আবার
আবার আবার আগের অবস্থায় আসবে। আচ্ছা, এমন করে কতদিন আমরা এরকম লোডশেডিং পেতে পারি, বা এরা এরকম কতদিন স্টে করবে এটা? এটা আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এটা যুদ্ধের প্রভাবে হচ্ছে, হ্যাঁ। সুতরাং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ একটা ফলাফল না আসলে, কিংবা যুদ্ধ চলুক, বা যদি আমাদের ট্রান্সপোর্টেশন, তারপরে ফুয়েল সাপ্লাই, ফুয়েল চেইন, এগুলো যদি আবার রিস্টোর হয়, স্বাভাবিক হয়, তাহলেও আবার স্বাভাবিক অবস্থায় চলে আসা তো খুবই সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থা না আসে, এটা কি বাড়ানো হবে আরো, এই যে লোডশেডিং এর পরিমাণ? স্বাভাবিক অবস্থায় না আসলে আমাদের এরকমই তো প্ল্যান যে আমরা ইম্পোর্টেড ফুয়েলগুলো ব্যবহার কমিয়ে দিয়ে আমাদের যে লোকাল গ্যাস রয়েছে, ইভেন ফার্নেসটাও চালু আছে, সেই জেনারেশনগুলো আমাদের খুব পূর্ণ দমে চালু থাকবে, এবং সেটা দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এখন তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে বিদ্যুতের দামের ক্ষেত্রে এটা কি কোনো প্রভাব পড়বে? আমরা যে যে দাম দিয়ে বিদ্যুৎ কিনছি, বা যেরকম বাড়ানো হবে বা কমানো হবে এরকম? এমন কথা না, কারণ আমাদের তো মূল সমস্যা হলো যে উম, আহ, ওই ইম্পোর্টেড ফুয়েলগুলোর প্রাইস হাইক হয়ে গেছে, যেমন এলএনজি, আপনার লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা আমরা বলি, ফার্নেস, ডিজেল। তাহলে এগুলো প্রাইস হাইক হওয়ার কারণে কিন্তু ওগুলা ইম্পোর্ট করা ওইভাবে হচ্ছে না, সীমিতভাবে হচ্ছে। তাহলে এটার বিদ্যুতের কস্টিং কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বিদ্যুতের কস্টিং তো আরো অনেক বেশি, যে যে রেটে আমরা বিদ্যুৎ গ্রাহক প্রান্তে পৌঁছানো হয় তার তুলনায় অনেক বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা স্থায়ী সমাধান কি বলতে পারি? এটার স্থায়ী সমাধান কি হতে পারে বিদ্যুতের? যে 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 স্থায়ী সমাধান করা যেতে পারে, যে ধরনের আমাদের ক্রাইসিস আছে যে পরিমাণে, সেটি আমরা বিদ্যুৎ ব্যবহার কমানোর মাধ্যমেও মিট আপ করতে পারি। যেমন আমি একটা পার্সোনালি অ্যানালাইসিস করেছি, এটি আমার দাপ্তরিক অ্যানালাইসিস না। পার্সোনাল অ্যানালাইসিসটা হলো এমন যে আমরা আমাদের শহরে প্রায় ৬,০০০ টনের ইকুইভ্যালেন্ট এসি আছে। এটি সংখ্যায় না, আমি বললাম টোনে। এবং সেটার চাহিদা পার ডে গরম ওয়েদারে প্রায় ৯ মেগাওয়াট, আচ্ছা। ডিভিশন 1 শুধু, ২ সাবস্টেশন মিলিয়ে। তো আমরা যদি এসির ব্যবহার কমায় ফেলতে পারি, একদম অতি প্রয়োজন ছাড়া নয়, যেমন হসপিটাল চালু থাকতে পারে, কোল্ড স্টোরেজ চালু থাকাটা স্বাভাবিক, ভ্যাকসিন সেন্টার চালু থাকাটা স্বাভাবিক। এগুলো বাদে বাকি যদি আমরা বড় বড় হোটেল, মোটেল, তারপরে অফিস, আদালত, ইভেন বাসাবাড়ি, যদি এসির ব্যবহার আমরা না করি, কি হবে? একটু গরমে আপনার একটু ফ্যানটা চালাইলেন, হুম। একটু কষ্ট হলো, কিন্তু আপনার প্রোডাকশন তো ঠিক থাকলো, দেশের যে গ্রোথ, ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো কিন্তু রানিং থাকা সম্ভব। তার মানে আমরা যদি কিচ্ছু না, অন্য কোনো দিকে গেলাম না, আমরা শুধু এসি শাটডাউন করবো, যে না আমরা এসি চালাবো না, এসির বিরুদ্ধে আমরা চলে যাব, হুম। এটা আমার পার্সোনাল, হুম। এটা সরকারের মিশন কিনা আমি জানি না। অফিস আদালত নির্বিশেষে, অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, এই ক্যাটাগরির এসিগুলো বন্ধ করলে ডিভিশন 1-এ লোডশেডিং হওয়ার কোনো সুযোগ নেই। এবং এটি হয়তো আরো বড় আকারে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, আমি একটা বিষয়ে আপনার কথার প্রেক্ষিতে আসছি, যেটা হচ্ছে অনেক জায়গায় বিদ্যুতের অপচয় হচ্ছে। আমরা দেখছি, আপনিও জানেন আমরাও জানি, যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ চালানো হচ্ছে, বা রাস্তায় দেখা যাচ্ছে অনেক সময় রাস্তার লাইট গুলো জ্বলছে হুম, দিনের বেলা। সেই হুম, ক্ষেত্রে এগুলো আহ অপচয় রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা? হ্যাঁ। যদি কেউ সরকারি নির্দেশনার বাইরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। যে সে যদি নিয়ম না মেনে ৮টার পরেও ইভেন আপনার বা বিয়ে শাদিতে বড় ধরনের কোনো আলোকসজ্জা করলো, কিংবা প্রয়োজনের বাইরে তার লোড চললো, যেমন আম এই ধরনের ক্যাটেগরির ক্ষেত্রে ইভেন সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত সিএনজি বা পেট্রোল পাম্পে লাইট জ্বালানো, সেগুলো এভয়েড করার, যদি না করে, সেক্ষেত্রে আমরা সতর্ক করে ইভেন লাইন কেটে দেওয়া হতে পারে। এটি অলরেডি ঢাকায় শুরু হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা লাইভটা এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।